নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। গোয়ার মাটিতে ভালো ফল ইস্ট বেঙ্গলের। পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারানো উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকদের জাগছে সুপার কাপ জয়ের আশা। বিশ্বকাপে দরজা খুলতে মরিয়া। চোট নিয়ে খেলেও হ্যাট্রিক নেইমারের। সব বাধা পেরিয়ে বিশ্বকাপে নিজের যোগ্যতা প্রমাণে মরিয়া নেইমার। বিশ্বকাপ ঘরে বসেও দেখতে পারি। গ্রুপ বিন্যাসের আগেই অবসর জল্পনা মেসি। লিও আশাবাদী আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে। একই সঙ্গে দায়িত্ব নিলেন শিলিগুড়ির এসিপি পদেও। বৃহস্পতিবার গোয়ার মাটিতে যে ফুটবলটি লাল হলুদ শিবির উপহার দিল সেটা রীতিমতো উচ্ছ্বসিত হওয়ার মতোই। শুধু পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারানোই নয়, যেভাবে ছন্দময় এবং ঝকঝকে ফুটবল ইস্টবেঙ্গল উপহার দিয়ে গেল সেটা আরও একবার লাল হলুদ সমর্থকদের জন্য সুপার কাপ জয়ের আশা আরও জাগিয়ে তুলতে পারে। ইস্টবেঙ্গল শেষবার প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে নেমেছিল ১ মাসেরও বেশি সময় আগে। মাঝখানে ভারতীয় ফুটবলের উপর দিয়ে বহু ঝড় বয়ে গিয়েছে, কিন্তু সেই ঝড়ের আঁচ সম্ভবত বিন্দুমাত্র এসে পড়েনি ইস্টবেঙ্গলের উপর। অন্তত বৃহস্পতিবার গোয়ার মাটিতে যে ফুটবলটা লাল হলুদ শিবির উপহার দিল সেটা রীতিমতো উচ্ছ্বসিত হওয়ার মতো। শুধু পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারানোই নয়, যেভাবে ছন্দময় এবং ঝকঝকে ফুটবল ইস্টবেঙ্গল উপহার দিয়ে গেল সেটা আরও একবার লাল হলুদ সমর্থকদের মধ্যে সুপার কাপ জয়ের আশা জাগিয়ে তুলতে পারে। এদিন ম্যাচের একেবারে শুরু থেকে দাপট ছিল লাল হলুদের। আসলে প্রতিপক্ষ পাঞ্জাব এফসি যে অস্কার ব্রুজোর এই ইস্টবেঙ্গলের ধারে কাছেও আসে না, সেটা প্রথম মিনিট থেকেই বুঝিয়ে দিয়েছেন রশিদ সিবলিরা। মাত্র ১২ মিনিটেই প্রথম গোল। কর্নার কিক থেকে সম্ভাবনাটা তৈরি হয়েছিল। বক্সের ঠিক বাইরে থেকে অনবদ্য শটে বল জালে জড়িয়ে দেন রশিদ। তাতে অবশ্য খানিকটা দোষ পাঞ্জাবের গোলরক্ষকেরও ছিল। যদিও ইস্টবেঙ্গলের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় পাঞ্জাব। বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন ইস্টবেঙ্গলের বিপিন সিং। খেলার গতি সম্পূর্ণ বিপরীতে গিয়ে পেনাল্টি স্পট থেকে গোল শোধ করে দেন পাঞ্জাবের রামিরেজ। অবশ্য প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফের লিড পেয়ে যায় ইস্টবেঙ্গল। আবারও সেই কর্নার কিক, আবারও গোলরক্ষকের ভুল। এবার পাঞ্জাবের জালে জড়িয়ে যান কেভিন সিবলির হেডার। ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলার গতিতে বিশেষ বদল আসেনি। পাল্টা আঘাত হানার সুযোগই পায়নি পাঞ্জাব। সীমিত সামর্থ্য নিয়ে ইস্টবেঙ্গল রক্ষণকে সেভাবে বেগে ফেলতে পারেননি রামিরেজরা, বরং ৭১ মিনিটে আরও একটি গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান বাড়িয়ে দেন অধিনায়ক ক্রেসপো। বস্তুত এই পেনাল্টিটা বাদ দিলে গোটা ম্যাচে কোনো সময় মনে হয়নি ইস্টবেঙ্গল চাপে পড়তে পারে। তবে এত ভালো খবরের মধ্যে ইস্টবেঙ্গলের জন্য চিন্তার কারণ কোচ অস্কার ব্রুজোর লাল কার্ড। দ্বিতীয় গোলের পর অতিমাত্রা সেলিব্রেশনের জন্য লাল কার্ড দেখানো হয়েছে তাকে। ফলে ফাইনালে কোচকে ডাগ আউটে পাবে না লাল হলুদ শিবির। ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হবে এফসি গোয়া। হাই নিউজ নেটওয়ার্ক। মাঠে নামার আগেই লাল কার্ড। সুপার কাপের সেমিফাইনালে খেলতেই পারলেন না গোয়ার অধিনায়ক ইকের গ্রুকসেনা। এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসির দ্বিতীয় সেমিফাইনালে বিরল ঘটনা। শেষ পর্যন্ত অবশ্য অধিনায়ককে ছাড়াই মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠেছে গোয়া। মাঠে নামার আগে লাল কার্ড। সুপার কাপের সেমিফাইনালে খেলতেই পারলেন না গোয়ার অধিনায়ক ইকের গ্রুকসেনা। এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসির দ্বিতীয় সেমিফাইনালে বিরল ঘটনা।
শেষ পর্যন্ত অবশ্য অধিনায়ককে ছাড়াই মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠেছে গোয়া। কিন্তু মাঠে নামার আগে কেন লাল কার্ড দেখলেন গুরুক্সেনা? জানা যাচ্ছে গুরুক্সেনা মাঠে নামার আগে যখন টানেলে দাঁড়িয়েছিলেন তখন রেফারি প্রতীক মণ্ডল লক্ষ্য করেন গোয়ার অধিনায়ক জার্সির নিচে যে টি শার্টটি পরেছিলেন সেটি বিপক্ষ দলের জার্সির মতো, ফলে সমস্যা হতে পারে। তিনি গোয়ার অধিনায়ককে সেটি বদলে নিতে বলেন। সেটাই নিয়ম, কারোর পোশাকে রেফারি আপত্তি জানালে সেটা বদলে নিতে হয় ফুটবলারদের। কিন্তু গুরুক্সেনা রেফারির সেই নির্দেশ মানতে চাননি, উল্টে তর্ক জুড়ে দেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে রেফারি গোয়ার অধিনায়ককে লাল কার্ড দেখিয়ে দেন। তাহলে কি 10 জনে খেলতে হলো এফসি গোয়াকে? না, ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার যদি মাঠে নামার আগে লাল কার্ড দেখেন তাহলে তার পরিবর্তে অন্য ফুটবলার নামানো যায়। সেই নিয়মে গুরুক্সেনার বদলে জাভিয়ের সিভিরিওকে নামায় গোয়া। শেষ পর্যন্ত গোয়াই ম্যাচটি জিতে নেয়। এদিন দ্বিতীয় সেমিফাইনালে ঘরের মাঠে খেলা এফসি গোয়া 2-1 হারায় মুম্বাই সিটি এফসিকে। দুবারে সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর একটি গোল শোধ করে মুম্বাই সিটি এফসি। প্রথমার্ধে গোয়ার দলের পক্ষে 3 মিনিটের মধ্যে 2টি গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ ও ডেভিড তিমর। মুম্বাইয়ের পক্ষে একমাত্র গোলটি করেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ। এই নিয়ে টানা 3 বার সুপার কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল মুম্বাই সিটি এফসি। হাই নিউজ নেটওয়ার্ক। দ্রুতই শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের শীর্ষ লীগ এবং অন্যান্য লীগ। ক্লাবগুলির সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছে ক্রীড়া মন্ত্রক। তবে কিভাবে সেই লীগ হবে তা নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি মন্ত্রক। সবটাই নির্ভর সুপ্রিম কোর্টের শুনানিতে। দ্রুতই শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের শীর্ষ লীগ এবং অন্যান্য লীগ। ক্লাবগুলির সঙ্গে বৈঠকে আশ্বাস দিল ক্রীড়া মন্ত্রক। তবে কিভাবে সেই লীগ হবে তা নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি মন্ত্রক। সবটাই জানানো হবে সুপ্রিম কোর্টের শুনানিতে। বুধবার ভারতীয় ফুটবলের সব স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। প্রথমে বৈঠক করা হয় আইএসএল ক্লাবগুলির সঙ্গে। তাতে ক্রীড়া মন্ত্রকের অন্য আধিকারিকরা থাকলেও ক্রীড়ামন্ত্রী ছিলেন না। পরে আই লিগ ক্লাব, বিভিন্ন সম্প্রচারকারী সংস্থা এবং ফেডারেশনের কর্তাদের সঙ্গে কথা বলেন ক্রীড়া মন্ত্রকের কর্তারা। শেষে ক্রীড়ামন্ত্রী সব পক্ষকে একত্রিত করে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। তিনি সব পক্ষের কাছে জানতে চান, কেন এত বড় দেশে প্রথম সারির লীগ হচ্ছে না, সমস্যা কোথায়। তাতে নানা পক্ষ নানা সমস্যার কথা তুলে ধরে। কেউ সুপ্রিম কোর্টের দোহাই দেন, কেউ স্পন্সরের অভাবকে দায়ী করেন। শেষে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়ে দেন, খুব শীঘ্রই ফুটবল মরশুম শুরু হবে। ক্লাবগুলি যেন নিজেদের মতো প্রস্তুতি শুরু করেন। তিনি বলেন, এত বড় দেশে ফুটবল হওয়া উচিত, কিন্তু কিভাবে সেই লীগ হবে কোনো রোডম্যাপ ক্রীড়ামন্ত্রক ক্লাবগুলিকে দেয়নি। মনে করা হচ্ছে ওই রোডম্যাপ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতেই জানানো হবে। তবে ক্লাবগুলি মোটামুটিভাবে আশ্বস্ত। সূত্রের খবর, এদিন এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি প্রস্তাব দেয় যে ক্লাবগুলি নিজেরা টাকা তুলে লিগ করতে পারে। আবার দিল্লি এফসির কর্তা রণজিৎ বাজাজ প্রস্তাব দেন 20টা দল মিলিয়ে একটাই লিগ হোক। তবে ক্রীড়া মন্ত্রক এসব নিয়ে কিছুই বলেননি। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পরে জানানো হয়েছে আলাদা করে লিগ করার প্রস্তাবে তাদের সম্মতি নেই। হাই নিউজ নেটওয়ার্ক। সম্মান নষ্ট হচ্ছে, ট্রান্সফার মামলার শুনানিতে ঢিলেমি নিয়ে এআইএফএফকে আইনি নোটিশ আনোয়ারের। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এফসির মাঝে পড়ে আনোয়ার আলীর মামলা ঝুলে ফেডারেশনের অ্যাপিল কমিটিতে। 1 বছরেরও বেশি সময় মামলায় কোনো অগ্রগতি নেই। এই দীর্ঘ সময়ে মামলার কোনো রকম শুনানি করেনি ফেডারেশনের অ্যাপিল কমিটি। জানিয়ে এবার ফেডারেশনকে কড়া ভাষায় আইনি নোটিশ পাঠালেন আনোয়ারের আইনজীবী। ওই নোটিশে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল ফুটবলারকে নিয়ে টানা হ্যাচড়া হচ্ছে, এতে অহেতুক সম্মানহানি হচ্ছে আনোয়ারের।
ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজির মাঝে পড়ে আনোয়ার আলীর মামলা ঝুলে ফেডারেশনের অ্যাপিল কমিটিতে, জানিয়ে সব পক্ষই অসন্তুষ্ট। দিন কয়েক আগেই এই নিয়ে ফিফাকে চিঠি পাঠিয়েছে মোহনবাগান। ফিফা তরফে ফেডারেশনের চিঠি আসার পরেই অ্যাপিল কমিটিতে তোড়জোড়। কিন্তু কোনো এক অজানা কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বিষয়টি ফের হিমঘরে পাঠানোর ব্যবস্থা করেছেন। অ্যাপিল কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন বারবার আনোয়ার আলীর ইস্যু নিয়ে মিটিং করতে চাইলেও কমিটির সদস্যদের অভাবে করা সম্ভব হয়নি। এই কারণ দেখিয়ে বারবার শুনানি ভেস্তে গিয়েছে। এর মধ্যে অ্যাপিল কমিটির সদস্য অবসরপ্রাপ্ত জেলা বিচারক অশোক ত্রিপাঠী 8ই নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে আনোয়ার আলীর শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন। তখন 8ই নভেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন আদেশ দেন 12ই নভেম্বর এবং 13ই নভেম্বর এই দুদিন আনোয়ার আলীর পক্ষে আইনজীবীর যুক্তি শোনা হবে। ঠিক ছিল এরপর শোনা হবে ইস্টবেঙ্গলের আইনজীবীর বক্তব্য। কিন্তু ফের অ্যাপিল কমিটির কোরাম সম্পূর্ণ না হওয়ায় ফের শুনানি মুলতবি হয়ে যায়। দীর্ঘদিন থেকে ঝুলে থাকা আনোয়ার আলীর বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য এবার চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন কিছুটা বিরক্ত হয়েই নির্দেশ দেন অবিলম্বে অ্যাপিল কমিটির কোরাম সম্পূর্ণ করতে হবে। সেই মতো ঠিক হয় মামলাটির শুনানি হবে 28 এবং 29শে নভেম্বর। নয়াদিল্লির কৈলাস কলোনিতে এই মামলার শুনানির জায়গা ঠিক হয়। অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে এও জানান যে এবার কোরাম গঠনে ব্যর্থ হলে তা গুরুতরভাবেই বিবেচিত হবে। কিন্তু কোথায় কি, এখনো কোরাম গঠনও হয়নি, শুনানিও হয়নি। এই পরিস্থিতিতে এবার এআইএফএফকে আইনি নোটিশ পাঠালেন আনোয়ার নিজেও। আইনজীবী মারফত পাঠানো ওই নোটিশে আনোয়ারের দাবি এই বিষয়টি 1 বছরেরও বেশি সময় ধরে ঝুলে। এর মধ্যে সব পক্ষই ফেডারেশনের অ্যাপিল কমিটির সামনে নিজেদের বক্তব্য রেখেছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে চূড়ান্ত শুনানি হচ্ছে না। এ অহেতুক ঢিলেমির জন্য আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যেহেতু অহেতুক এই মামলার সঙ্গে আনোয়ারের নাম জড়িয়ে, তাই তার সম্মানহানিও হচ্ছে। আনোয়ার ওই নোটিশে জানিয়েছেন এই মামলা থেকে একজন অ্যাপিল কমিটির সদস্য নিজেকে সরিয়ে নিয়েছেন, কিন্তু তাহলেও কোরামে আরও 4 সদস্য থাকেন, সেটাতেও কোরাম তৈরি করে মামলা শুনানি করা যায়। মজার কথা হলো মোহনবাগান থেকে বিতর্কিতভাবে ইস্টবেঙ্গলে আনোয়ার সই করার পর 1 বছরেরও বেশি সময় পেরিয়েছে। ইস্টবেঙ্গলের সঙ্গে ভারতীয় দলের ফেডারেশনের যুক্তিও রয়েছে আর মাত্র 6 মাসের। অথচ এতদিনেও তার ট্রান্সফার বিতর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হলো না। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপের দরজা খুলতে মরিয়া। চোট নিয়ে খেলেও হ্যাটট্রিক নেইমারের। বারংবার বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট, কিন্তু সমস্ত বাধা পেরিয়ে বিশ্বকাপের আগে নিজের যোগ্যতা প্রমাণে মরিয়া ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট, কিন্তু সব বাধা পেরিয়ে বিশ্বকাপের আগে নিজের যোগ্যতা প্রমাণে মরিয়া ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। চোট নিয়েই ক্লাবের জার্সিতে ফাটিয়ে খেলেছেন স্যান্টোস তারকা। হাঁটুর যন্ত্রণা উপেক্ষা করেই স্যান্টোসের হয়ে হ্যাটট্রিক করলেন নেইমার। সেই সঙ্গে অবনমনের আশঙ্কা থেকে বাঁচিয়ে নিলেন নিজের ক্লাবকে। ব্রাজিলিয়ান সেরিয়াতে নেইমারের হ্যাটট্রিকে জুভেন্টাসকে 3-0 গোলে হারালো স্যান্টোস। এই ম্যাচের হয়ে শেষবার নেইমার হ্যাটট্রিক করেছিলেন 2022 সালের এপ্রিলে। তখনও তিনি পিএসজির হয়ে খেলতেন। দিন কয়েক আগেই বাঁ হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি। সেই চোট সারাতে মরশুম শেষে আর্থোস্কোপিক সার্জারি করাতে পারেন 33 বছর বয়সী এই তারকা। আপাতত পেনকিলার নিয়ে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য দুটি: এক, নিজের ক্লাবকে রেলিগেশনের লড়াই থেকে টেনে তোলা; 2, নিজের জন্য বিশ্বকাপের দরজা খোলা। আপাতত প্রথম কাজটা তিনি করে ফেলেছেন। জুভেন্টাসের বিরুদ্ধে জয়ের ফলে অবনমনের খাড়া থেকে আপাতত অনেকটাই নিরাপদে স্যান্টোস। কিন্তু দ্বিতীয় দরজাটা এখনো খুলবে কিনা নিশ্চিত নয়। আসলে বহুদিন ধরেই ব্রাজিল দলের বাইরে নেইমার। ব্রাজিলের হয়ে শেষবার খেলেছেন 2023 সালের অক্টোবরে। এমনকি পরের বছর বিশ্বকাপের ব্রাজিল কোচ কার্লো অ্যানসেলোত্তি যে দল পরিকল্পনা করছেন, তাতে নেইমারের জায়গা হবে না বললেই মনে করা হচ্ছে। 2 বছরেরও বেশি সময় তার গায়ে বিখ্যাত হলুদ জার্সি ওঠেনি, যোগ্যতা অর্জন পর্বে ডাক পাননি। কিন্তু নেইমারের জন্য সমস্যার বিষয় হলো অ্যানসেলোত্তির অধীনে একটা ম্যাচও তিনি খেলতে পারেননি।
যার ফলে তাকে সেইভাবে পরীক্ষা করে নেবার সুযোগ পাননি ইটালীয় কোচ। বরং তিনি নেইমারের বিকল্প হিসেবে এক ঝাঁক তরুণকে দিয়ে দল সাজিয়ে ফেলেছেন। ফলে এরপর নেইমার ফিট হলেও আর তিনি ২৬-এর বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ২৬ বিশ্বকাপ ঘরে বসেও দেখতে পারি। গ্রুপ বিন্যাসের আগেই অবসর জল্পনা মেসির। লিও আশাবাদী আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে। ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? নিজেই এবার সেই সম্ভাবনার আগে বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিলেন। মেসি এখন বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত, আবার একই সঙ্গে সাবধানীও। তিনি বলছেন, বিশ্বকাপে খেলতে পারলে দারুণ হবে, তবে ঘরে বসেও লাইভ খেলা দেখতে পারি, সেটাও অবশ্য দারুণ ব্যাপার হবে। ১৯২ ম্যাচ, ১১২টি গোল, কোপা আমেরিকা ট্রফি, বিশ্বকাপে সোনার বল এবং সর্বোপরি বিশ্বকাপ ট্রফি, কি নেই তার ঝুলিতে? আর সেটাই যেন তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মেসি বলছেন, বিশ্বকাপ সব ফুটবলারের কাছেই আলাদা অনুভূতি, বিশেষত আর্জেন্টিনার কাছে। এক সাক্ষাৎকারে লিও জানিয়েছেন, তিনি ২৬-এর বিশ্বকাপ খেলতে চান। কোচ লিওনেল স্কালোনির সঙ্গেও তার কথা হয়েছে, তারপরও ফিটনেস সমস্যার কারণ হতে পারে। লিওর কথায়, আগেও বলেছি, পরের বছর বিশ্বকাপে খেলা আমার একটা স্বপ্ন, আশা করি আমি খেলতে পারবো। এই নিয়ে কোচের সঙ্গেও কথা হয়েছে। সবচেয়ে খারাপ হতে পারে আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম, তবে সেটাও আমার কাছে বিশেষ অনুভূতি হবে। লিও আশাবাদী, তার দল আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা সম্পর্কে ফুটবল রাজপুত্রের বক্তব্য, আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে, সকলেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, মানসিকভাবে শক্তিশালী, যারা সব ট্রফি জিততে চায়। স্কালোনি আসার পর দল আরও চাঙ্গা হয়েছে, সকলেই নিজেদের উজাড় করে দেয়। গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতান মেসি। ওই ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানেরাও। মেসির পরিবারের অনেক সদস্যও হাজির ছিলেন ওই ম্যাচ দেখতে। খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায়। তারপর থেকেই তার অবসর নিয়ে কথা হচ্ছে ফুটবল বিশ্বে। লিও নিজেও একাধিকবার সেই জল্পনা উস্কে দিয়েছেন। ইন্টার মায়ামির জার্সিতে দারুণ পারফর্ম করলেও বিশ্বকাপ খেলা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি। মেসিকে কি বিশ্বকাপে দেখা যাবে, নাকি এবারে ওই বা পায়ের জাদু থেকে বঞ্চিতই থেকে যাবে ক্রীড়া বিশ্ব? আপাতত সবটাই নির্ভর করছে মেসির ফিটনেসের ওপর। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ আনুষ্ঠানিকভাবেই বা যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে। একই সঙ্গে দায়িত্ব নিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হিসেবেও। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে। একই সঙ্গে দায়িত্ব নিলেন শিলিগুড়ি পুলিশের কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হিসেবেও। পুলিশের ইউনিফর্ম পরে দায়িত্ব গ্রহণের মুহূর্ত ভিডিও রাজ্য পুলিশ নিজস্ব অ্যাকাউন্ট থেকে প্রকাশও করেছে। রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার রিচাকে স্বাগতও জানান। ক্রিকেট কেরিয়ার বজায় রেখে সমান্তরালভাবে তিনি এখন পুলিশের গুরুত্বপূর্ণ পদেও কাজ করবেন বলে জানা যাচ্ছে। ২২ বছর বয়সী ক্রিকেটার বিশ্বকাপের অন্যতম তুখোড় পারফর্মার। ৮ ম্যাচে ২৩৫ রান, গড় ৩৯.১৬ এবং স্ট্রাইক রেট ১৩৩.৫২ সংখ্যাই বলছে প্রভাব কতটা গভীর। গ্রুপ পর্বে ভাইজ্যাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৪ রান ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। নবী মুম্বাইতে ফাইনালে ৩৪ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস মিডল অর্ডারে চাপ কমিয়ে জয়ের জিত মজবুত করে দেয়। সেমিফাইনাল ও ফাইনালে ২ ম্যাচেই রিচার অবদান ভারতের শিরোপা জয়ের বড় ফ্যাক্টর।
বিশ্বকাপ জয়ের পর শিলিগুড়ির ঘরের মেয়েকে বরণ করে নেয়। পাশাপাশি 8ই নভেম্বর ইডেনে সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে রিচাকে দেওয়া হয় বঙ্গভূষণ সম্মান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাতে তুলে দেন ডিএসপি পদের নিয়োগপত্র। সিএবির উপহার সোনার ব্যাট, বল এবং 34 রানের ইনিংসের প্রতীকী সম্মান হিসেবে 34 লক্ষ টাকার পুরস্কার। রাজ্য সরকার রিচাকে আলাদাভাবে উপহার দেন সোনার চেন। মুখ্যমন্ত্রী গর্বিত কণ্ঠে জানান, ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তিরা ভিত তৈরি করেছেন। রিচা সেই উত্তরাধিকারকে আরও সামনে এগিয়ে নিয়ে গিয়েছে। ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ে তার অবদান রাজ্যের গর্ব বাড়িয়েছে। তিনি আরও ঘোষণা করেন, শিলিগুড়ির চাঁদমণি টি এস্টেট 27 একর জমিতে রিচা ঘোষের নামে তৈরি হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম। উত্তরবঙ্গের ক্রিকেট পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।